ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা। খেয়াল করে দেখবেন, যারা এই সংস্কার করে যারা জনগণকে বিভ্রান্ত করতে যাচ্ছে, জুলাই সনদের সম্পর্কে বিভ্রান্ত করতে যাচ্ছে, তারা কিন্তু নারীর স্বাধীনতা অথবা নারীর উন্নয়ন নিয়ে কোনো কথা বলে না। বিএনপি যদি জিয়াউর রহমানের বিএনপি হয়, তাহলে আমি তারেক রহমানের চাইতে বেশি বিএনপি খালেদা জিয়া, জিয়াউর রহমানরা কি চেয়েছে? খালেদা জিয়া নিজের মুখে বলে গিয়েছেন যে ৭২-এর সংবিধান উনি ক্ষমতায় আসলে ছুঁড়ে ফেলবেন। 5th অ্যামেন্ডমেন্ট জিয়াউর রহমান করে গিয়েছেন 4th অ্যামেন্ডমেন্টের পরে। সেই শেখ মুজিবের বাকশাল থেকে শুরু করে পত্রপত্রিকার 4টা পত্রিকা ছাড়া সব পত্রিকা বাতিল করে দিয়ে একদলীয় যে শাসন ব্যবস্থা শেখ মুজিব করে গিয়েছিল, সেটার বিপরীতে জিয়াউর রহমান 5th অ্যামেন্ডমেন্ট করে গিয়েছেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমি সেই জিয়াউর রহমানের বিএনপি করি। এখন যদি আপনি মনে করেন যে বিএনপির এই যে নতুন করে শোনেন না যে রাজাকার, ৭১-এ জামাত ইসলাম নাকি ছিল রাজাকার, জামাত ইসলাম নাকি মানুষ খুন করেছে, ৩০ লক্ষ মানুষ মেরেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত পান করেছে, এগুলো শোনেন না? এগুলো বলা হয়। এগুলো কোনোদিন জিয়াউর রহমান বলেছে? এগুলি কোনোদিন খালেদা জিয়া বলেছে? খালেদা জিয়া নিজের মুখে এই ভিডিও এখনই ইউটিউবে আছে যে ৭১-এর ঘটনায় জামাতের যে নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এটা ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসি দেওয়া হয়েছে, এই অপরাধের সাথে তারা জড়িত না। ভাই, আমাদেরকে সবাই বলছে আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন, আপনার তো তহবিল খালি হয়ে যাচ্ছে, তেলের দাম না বাড়লে সরকার দেশ চালাবেন কি করে? এটা বরঞ্চ আমরা দামও কিন্তু বেশি বাড়াইনি। অন্যান্য দেশে আমি বলি আমেরিকাতে দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কায় 25% হয়ে গেছে, তারপরে আমরা যতটুকু বেরিয়েছি খুবই নগণ্য। এইটা বাড়াতে হইতে শুধুমাত্র আমাদের তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে। দেশের অর্থনীতি চালাতে গেলে আগামী দিনে বাজেট আসছে, তাই না? বিদ্যুৎ নাই, আমার মা বোনেরা আজকে এখানে হ্যারিকেন নিয়ে এসেছেন। এই হ্যারিকেনটা গণভবনে হাসিনার কাছে পাঠিয়ে দেন, তার হাতে হ্যারিকেন ধরিয়ে দেন। বন্ধুগণ, মা বোনেরা, শুধু এই মিটিং এর মধ্যে হ্যারিকেন নিয়ে আসলে হবে না। যখনই অন্ধকার আসবে, যখনই লোডশেডিং হবে, আপনার মোমবাতির হ্যারিকেন নিয়ে বের হবেন। তারা একবারের জন্য জনগণের কল্যাণের কথা চিন্তা করেন নাই, কেউ করে না, যার ফলে আজকে অস্বাভাবিকভাবে এই দাম বাড়িয়ে দিয়েছে। কি হয়েছে, এখন কি হবে আপনারা সবাই জানেন যে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে ট্রান্সপোর্ট কস্ট বাড়বে, শুধু বাস ভাড়া নয়, ট্রাকের ভাড়া বাড়বে, এবং একই সঙ্গে আমাদের যে চাল, ডাল, তেল, লবণ, সবজি যেগুলো বাইরে থেকে আসে তারও দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। এলোমেলো করে তেমা লুটে পুটে খাই। যে ব্যাগের দাম মাত্র ৪,০০০ টাকা, সংসদের জন্য সেটি কেনা হয়েছে ৩৪,৪০০ টাকায়। ঠিক একইভাবে যেসব ক্যামেরার দাম মাত্র ৩,৩৮,০০০ টাকা, তা কেনা হয়েছে ৭,০৯,৫০০ টাকায়। এ তো গেল কেবল দুটি পণ্যের হিসাব। ক্যামেরায় ব্যবহার করা লেন্সগুলো কেনা হয়েছে ৩ গুণ দামে। অবিশ্বাস্য হলেও সত্য, এমন হরিলুটের ঘটনা ঘটেছে জাতীয় সংসদে। আর শিক্ষামন্ত্রী মূর্খ বলে আপনাকে মূর্খের মতো কথা বলবেন। আমরা হচ্ছে স্টুডেন্ট, শিক্ষামন্ত্রীর বলার উচিত ছিল যে তোমরা পড়ালেখা কেমন চলছে, বা পড়ালেখা করে বড় হয়ে কি হতে চাও বা কি করবে। আর মূর্খের মতো বলছে যে বড় হয়ে কার রাজনীতির সাথে যুক্ত থাকবে। এসব কি কথা? মূর্খই তো। যারা রাশেদ প্রধানের বাড়িতে হামলা করছে, এটা তো স্বৈরাচারী শেখ হাসিনার কায়দা। তো যারা এটাকে আবার শেখ হাসিনার পুনরাবৃত্তি করতেছে, তাদেরকে আবার রাজপথে জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। পরিস্থিতি ব্যারিস্টার রুমিন ফারহানার মতো জামাত বিদ্বেষী নেত্রী তাকে এখন জামাতের পক্ষে নিয়ে আসছে, জামাতের দিকে নিয়ে আসছে। হাসিনার আমলে যখন তেলের দাম বেড়েছিল, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য দিয়েছিল। সেই বক্তব্যটা আপনার ভিডিও শুরুতে দেখেছেন, তাই না? যে তেলের দাম বাড়লে দেশের সবকিছুর দাম এক এক করে অটোমেটিকই বেড়ে যাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনে দাঁড়িয়ে এই কথাটি বলেছিল হাসিনার বিরুদ্ধে। এখন সেই একই ঘটনা ঘটলো, দেশে তেলের দাম বৃদ্ধি করলো বর্তমানে বিএনপি সরকার। তাহলে সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা অনুযায়ী এখন ধীরে ধীরে অটোমেটিক সবকিছুর দাম বেড়ে যাবে। দ্বিতীয়ত, যখন হাসিনার আমলে যে সময় ঘন ঘন কারেন্ট যেত বা লোডশেডিং হতো, এই লোডশেডিং নিয়ে সেই সময়ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য দিয়েছিল, যেখানে হাজার হাজার কর্মীরা, বিএনপি কর্মীরা, মেয়েরা হাতে হারিকেন নিয়ে সেই বক্তব্যের সামনে বসেছিল। এবং সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছিল, যে আপনারা এই হারিকেন নিয়ে শেখ হাসিনার গণভবনের সামনে যান, শেখ হাসিনার হাতে হারিকেন ধরিয়ে দিন। এখন একই অবস্থা, ঘন ঘন লোডশেডিং হচ্ছে। আমি ভিডিও বানাচ্ছি, এই তো আপনার 2 মিনিট হলো কারেন্ট এসেছে, আবার কখন বা চলে যায়। তো এখন তাহলে সেই হারিকেনটা আসলে কার হাতে ধরিয়ে দিবে জনগণ? সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রেক্ষিতে আমি কথাটি বললাম। দ্বিতীয়ত, এই যে তেলের দাম বৃদ্ধি হয়ে গেল প্রায় 20 টাকা, 18 টাকা, 15 টাকা, এক এক তেলের এক এক রকম দাম বৃদ্ধি হলো। এই তেলের দাম বৃদ্ধি নিয়ে কিন্তু আমির খসরু সাহেবের বক্তব্য আপনারা বিশেষ অংশ ভিডিও শুরুতেই শুনেছেন। তিনি বলতেছে আসলে তেলের দাম বৃদ্ধি না করলে সরকার দেশ চালাবে কিভাবে? হ্যাঁ, বৃদ্ধি না করলে দেশ চালাবে কিভাবে? মূলত জনতা বা জনগণের দাবি মেটানোর জন্যই তেলের দাম বাড়ানো হয়েছে। রুহুল কবির রিজভী সাহেব
সরকারের উপদেষ্টা, তিনিও কিন্তু একই কথা বলেছেন। জনগণের দাবি মেটাতেই তেলের দাম বাড়ানো হয়েছে, প্রধানমন্ত্রী আসলে তেলের দাম বাড়াতে চায়নি। তো এতে বোঝা গেল যে আসলে জনগণ চাইছিল আমরা অল্প টাকায় তেল কিনবো না, আপনারা তেলের দাম বৃদ্ধি করে দেন, তেলের দাম বৃদ্ধি করলে আমরা বেশি টাকায় তেল কিনবো। বোঝা যাচ্ছে এই কথার ভাষ্য অনুযায়ী, এটাই তো বোঝা যায়, তাই না? তো এটা এখন মন্ত্রী সাহেবরা বলছে, উপদেষ্টা মন্ত্রীরা বলছে। তো ভালো, তেলের দাম বৃদ্ধি হলো, এখন সবকিছুর দাম অটোমেটিক বৃদ্ধি হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথা অনুযায়ী। তো ভালো কথা। এখন আমরা ভাই বলবো বৃদ্ধি হয়েছে ভাই, অন্তত তেলটা যেন পাওয়া যায়। হ্যাঁ, বাংলাদেশে একটা জিনিস মনে করেন যে বৃদ্ধি হলে জীবনে কোনোদিন আর ওই জিনিসের দাম মনে করেন যে পিছনে নামে না, ডাউন হয় না ভাই। যেটা আপ হয় ওইটা ডাউন হয় না ভাই। হ্যাঁ, এটা আমরা বিগত দিন থেকে দেখে আসতেছি। এই এখন যুদ্ধের কারণে মনে করেন যে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। কি মনে করছেন যুদ্ধ যদি শেষ হয়ে যায়, সমাধান হয়ে যায়, তেলের দাম কমবে? পাগল হয়েছেন ভাই, কুত্তায় কামড়াইছে? জীবনেও কমবে না, বাড়বে ভাই, বাড়বে, কমবে না। হ্যাঁ, বাড়বে, কমবে না। সংসদে বলা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, কিন্তু স্টেশনে, ফিলিং স্টেশনে যদি যান তাহলে তেল পাবেন না, পাম্পে গেলে তেল পাবেন না। সংসদে পাওয়া যায় কিন্তু বাইরে পাওয়া যাচ্ছে না। এটা নিয়ে অবশ্য বিরোধী দলীয় নেতাকর্মীরা প্রচুর পরিমাণে সমালোচনা করছে সংসদে দাঁড়িয়ে। তো যাই হোক দর্শক, আমি কথা বাড়াবো না, যেহেতু আমি কোনো বিশ্লেষক না, যেটা সাধারণ কথা সেটাই আপনাদের বলার চেষ্টা করলাম। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো চলুন মূল বক্তব্যগুলো আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের কিছু বলার থাকলে একটু দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো চলুন কথা না বাড়ি, একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি। বাংলাদেশে এখন 3 জন মানুষ শুধু বিএনপি করে না, আর সবাই বিএনপি করে। 3 জন মানুষ কে? একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য, আরেকজন ডক্টর কনক সারোয়ার, আরেকজন এই অধম আমি। আমরা ছাড়া সবাই বিএনপি করে। মানে চুটকা পুটকা তো আসেই, ধরেন বিরানি সাহেব, তারপরে ওই যে ডাক্তার জাহেদ মায়েদ যা আছে এগুলো তো আসেই। ওদের আলো, দিল্লি স্টারের মতি মাহফুজও এখন নাকি বিএনপি করে। তারা এখন বিএনপির বড় বড় প্রোগ্রামে গেস্ট হয়ে যায়, মানে মঞ্চে বসে। তাদের অনুষ্ঠানের ভেতরে আবার বিএনপির লোকজনকে মঞ্চে নিয়ে তারপরে বসায়। তারাও এখন বিএনপি। তারা নাকি বিএনপির মতো একটা দলকেই এতদিন ধরে চেয়েছিল। অথচ এই মতি মাহফুজ সেই 21শে আগস্টের গ্রেনেড হামলায় আপনাদের মনে আছে, এক জজ মিয়াকে তারা নাটক বানিয়ে তারপরে সেই জজ মিয়াকে দিয়ে সেই পুরো বিচার প্রক্রিয়াটাকে সরিয়ে দিয়ে নতুন করে 30 জনকে আবার সেই মামলায় আসামি করলো। সেই মামলার ভেতরে খালেদা জিয়াকে ঢুকাতে চেয়েছিল, সেটার পারে নেই, তারেক রহমানকে পরে ঢুকাইলো। তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু, পুরো বিএনপিটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যা করা প্রয়োজন এই গেল 17 বছর ওদের আলো ডেইলি স্টার করেছে। 111-এর মূল হোতা হচ্ছে এই 2 জন। আজকে তারাও নাকি বিএনপি করে। তো বিএনপি যদি এই বিএনপি হয় তাহলে তো এই বিএনপি আমরা করবো না। বিএনপির আজকে যে অবস্থান, তারা নাকি মুক্তিযুদ্ধের চেতনার শক্তি, এটা তো আওয়ামী লীগের বয়ান। আবার জামাত ইসলাম হচ্ছে গিয়ে নাকি রাজাকার, জামাত ইসলাম নাকি 71-এ নাকি ধর্ষণ করেছে, তারপরে খুন করেছে, এইসব তারা দেশদ্রোহী, তারা পাকিস্তানের প্রোডাক্ট, এগুলো তারা বলে। যদি এগুলো বলে তাহলে এই বিএনপি আমরা করবো না। আমরা যদি নাকি এই অবস্থানে বিএনপি থাকে এবং সারা জীবন, আমার জীবন যতদিন আছে ততদিন নির্বাচন করে, তাহলে ততদিন আমি বিএনপির বিরুদ্ধে দাঁড়াবো। বিএনপি আমার মারুক কাটুক, বিএনপি আমার যা মনে চায় করুক, কিচ্ছু বলা নেই। আমি এই বিএনপির বিরুদ্ধে নির্বাচনে যে দাঁড়াবে শক্তিশালী দল, আমি তার পক্ষে কাজ করব যতটুকু সম্ভব। এখন আমরা কাজ করলে আবার এটাতে কি হবে, কিছুই হবে না, এরকম আসে না একদল, যে আমরা থাকলেই কি না থাকলেই কি। আমরা থাকলে কি সেটা এবারে নির্বাচনে খুব ভালোভাবে বিএনপি টের পেয়েছেন। প্রকাশ্যে বলার দরকার নেই, গোপনে যখন আলাপ করেন তখন এটা স্বীকার করেন যে এবার আপনারা জিতেন নাকি। ধরেন আপনারা নির্বাচনে যেটা দেখিয়েছেন সেটাই ধরলাম। এতদিন জামাত শিবিরের লোকজনকে বট টট বলেছে না, তো কত পার্সেন্ট ভোট পেয়েছে? 32%। 53টা আসনে 5000 ভোটের ব্যবধানে বা তার নিচে ব্যবধানে তো আপনারা পাশ করেছেন। তাইলে এই যে এতগুলো মানুষ ভোট দিল, সব বট, সব খালি এদের খালি বট, আর আপনারা হচ্ছে রিয়েল মানব। তো বটেরা খালি ফোনে ইয়েতে আইসা, ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আইসা কমেন্ট করে, লাইক দেয়, এদের ফোন আছে, তোদের ফোন কেনার টাকা নাই, এত চাঁদাবাজি করে টাকা কী করিস? ফোন কিন, ফোন কিনা, তারপরে তোরা নিজেরা বট বানা, নিজেরা এসে তারপরে সোশ্যাল মিডিয়া, তোরা তো রিয়েল মানব, তোদের তো বট দরকার নাই। রিয়েল মানবরা এসে তারপরে কমেন্ট কর, তারপরে রিয়েক্ট দে, এই কাদের কোন জায়গায় কারা জিতে যায় আমরা দেখতে চাই। তো আসলে বাস্তবে কি সেটা কিন্তু ওরা টের পেয়েছে যে আমরা যেই দিকে যাবো সেই দিকে গেলে মানুষের জনমত, আজকে যেই জুলাই যোদ্ধা বলেন আর যত যোদ্ধাই বলেন, এই যে যোদ্ধাদেরকে সামনে রেখে 5-6 জন আজকে জাতীয় নেতা হয়ে গিয়েছে, এমনি হয় নাই। এখানেও এই পিনাকি ইলিয়াসদের অনেক অবদান আছে, এগুলো এত দ্রুত মুখ পুষিয়ে ফেললে হবে না। যাই হোক, যদি এই অবস্থানে থাকে তাহলে বললাম যেটা সারা জীবন বিএনপির বিরুদ্ধে থাকবো। কিন্তু বিএনপি যদি খালেদা জিয়ার বিএনপি হয়, বিএনপি যদি জিয়াউর রহমানের বিএনপি হয়, তাহলে আমি তারেক রহমানের চাইতে বেশি বিএনপি। খালেদা জিয়া, জিয়াউর রহমানরা কী চেয়েছে? খালেদা জিয়া নিজের মুখে বলে গিয়েছেন যে 72-এর সংবিধান উনি ক্ষমতায় আসলে ছুঁড়ে ফেলবেন। 5th অ্যামেন্ডমেন্ট জিয়াউর রহমান করে গিয়েছেন 4th অ্যামেন্ডমেন্টের পরে।
সেই শেখ মুজিবের বাকশাল থেকে শুরু করে পত্রপত্রিকার 4টা পত্রিকা ছাড়া সব পত্রিকা বাতিল করে দিয়ে একদলীয় যে শাসন ব্যবস্থা শেখ মুজিব করে গিয়েছিল সেটার বিপরীতে জিয়াউর রহমান 5th অ্যামেন্ডমেন্ট করে গিয়েছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমি সেই জিয়াউর রহমানের বিএনপি করি। এখন যদি আপনি মনে করেন যে বিএনপির এই যে নতুন করে শোনেন না যে রাজাকার, 71-এ জামাত ইসলাম নাকি ছিল রাজাকার, জামাত ইসলাম নাকি মানুষ খুন করেছে, 31 লক্ষ মানুষ মেরেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত পান করেছে, এগুলো শোনেন না? এগুলো বলা হয়। এগুলো কোনোদিন জিয়াউর রহমান বলেছে? এগুলি কোনোদিন খালেদা জিয়া বলেছে? খালেদা জিয়া নিজের মুখে এই ভিডিও এখনই ইউটিউবে আছে যে 71-এর ঘটনায় জামাতের যে নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এটা ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসি দেওয়া হয়েছে, এই অপরাধের সাথে তারা জড়িত না। ভাই 70-এর নির্বাচনে জামাতের ক্যান্ডিডেট ছিল 2জন বা 3জন, সারা বাংলাদেশে তাদের সংগঠনই ছিল না। সেখানে তারা নাকি সারা দেশে শুধু জামাত একলা এই করলো, কেউই চায় নাই। যদি আমার বলেন 5% লোকও সেই যুদ্ধে অংশগ্রহণ করেন, এমন তো ভুয়া মুক্তিযোদ্ধার অভাব নাই। মুক্তিযোদ্ধা কারা ওইটা নিয়ে বিতর্কে নাই গেলেন। 30 লক্ষ মা আর 2 লক্ষ মা বোনের এই হিসাব আপনার গ্রামে গ্রামে আপনার পরিচিত লোকজনের দেওয়া করেন, এই কথা বহুবার বলেছি। হিসাব করেন, হিসাব করলে সব হিসাব পাওয়া যায়। এক এক গ্রামের মধ্যে 45 জন করে মানুষ মারা যাওয়ার কথা, যদি 30 লক্ষ মানুষ মারা যায় বলেন কয়জন? এক এক গ্রামে 3 জন করে মহিলা ধর্ষণ হওয়ার কথা। আপনি আপনার আশপাশের লোকজন, আশপাশের গ্রাম 14 গোষ্ঠীর মধ্যে খোঁজ নিয়ে যদি জানতে পারেন পাকিস্তানি মিলিটারি কোনো নারীকে ধর্ষণ করেছে, প্রকাশ্যে আসা কান ধরে উঠবোস করব। আজও পর্যন্ত পায় নাই। আমরা অনুসন্ধান করেছি, জরিপ করেছি, কোনো জায়গায় এটা খুঁজে পাওয়া যায়নি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় নিজে বলে 669 জন হইল গিয়া 523 জন, ঢাকা বিভাগে 69 জন, 523 জন নাকি ধর্ষিত হয়েছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ডাটা, সেই ডাটার কোনোটাই খুঁজে পাই না। আমরা পুরো ঢাকা বিভাগ নিয়ে কাজ করেছি, একজনও পাওয়া যায়নি। ভুয়া বীরাঙ্গনা সাজায় এগুলো করেছে কারা? ইন্ডিয়া করেছে। এখন বিএনপির জিয়াউর রহমানের আশপাশে কারা ছিল? জিয়াউর রহমান শাহ আজিজ থেকে শুরু করে আপনার যারা জিয়াউর রহমানের সাথে ছিল, এই যে আজকে যে মির্জা ফখরুল আলম, ওর বাপও রাজাকার ছিল, রাজাকার। তো জিয়াউর রহমান কেন তাহলে ওনাদেরকে নিয়ে থাকতেন? খালেদা জিয়া এই জামাত আমৃত্যু তিনি জামাতের পক্ষে কথা বলে গিয়েছেন, কেন? ওনারা জানেন। এখন আজকে যদি তারেক রহমান নতুন করে বলে সেই 71-এর চেতনায় বিএনপি চলবে, এই বিএনপি তো ভাই আমরা করবো না, এই বিএনপির পক্ষেও কাজ করবো না। এখন সমস্যার শুরুটা এবার কোত্থেকে হলো আপনাদেরকে একটু বলি। নির্বাচনের প্রায় 3 মাস হয়ে গেল। আমার মনে হয় এই বিষয়গুলো আপনাদের সামনে আস্তে আস্তে পরিষ্কার করা উচিত। আমরা বিএনপির জন্য কি করেছি? তারেক রহমান তো আজকে প্রধানমন্ত্রী, এই গেল 15 বছর তো তারেক রহমান প্রধানমন্ত্রী ছিল না, তাই না? আমি পিনাকি দাদা, কনক সরোয়ার, ওনাদের হিসাব আমি বাদ দিলাম, ওনাদের কথা ওনারা বলবে সেটা আমরা বাদ দিলাম। যদিও ওনাদের দুইজনের প্রতিটা কথার সাথে আমি একমত। পিনাকি দাদা বলেন, কনক সরোয়ার বলেন, প্রতিটা বক্তব্যের সাথে আমি একমত। আমার অনেক বক্তব্যের সাথে ওনারা একমত না হইতে পারবেন, ওনাদের প্রতিটা বক্তব্যের সাথে আমি একমত, কারণ আমার ভিডিওটা দেখলে তারপরে বুঝবেন। এখন ধরেন নির্বাচনের আগে আমি আমার কথাটা বলি। এই গেল 1.5 বছরে আমি অন্তত 5টা ভিডিও করেছি। এটা করে অনেকের গালিও শুনেছি যে তারেক রহমান তিনি আসলেই চান, তার একটা প্ল্যান আছে এবং তিনি আসলেই চান তিনি দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবেন এবং আমি চাই বিএনপি ক্ষমতায় আসুক। এই কথা আমি গেল 1.5 বছরের মধ্যে অন্তত 5 ভিডিওতে বলি, আমার চ্যানেলে এখনও সেই ভিডিও আছে। তারপরে মিটফোর্ডের সামনে একটা লোককে আপনাদের মনে আছে পাথর দিয়ে আপনার মাথায় আঘাত করে তারপর একজনকে মারা হলো, বলা হলো যে চাঁদাবাজি নিয়ে তারপর করা হয়েছে। ওইটা নিয়ে আমি ওই ঘটনাটা নিয়ে আলাদা একটা ভিডিও করেছিলাম। সেই ছেলেটা হচ্ছে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের সাথে তার ছিল, সে এই বিএনপির সাথে এসে বিএনপির একটা গ্রুপের সাথে মিলে সে কাজটা করেছে। সেখানেই দিয়েছি বিএনপি আপনার বিভিন্ন হাটে বাজারে বিভিন্ন জায়গায় গিয়ে তারপরে তারা চাঁদাবাজি করছে, তারা সব দখলবাজি করছে। তো আমি ভিডিওতে আমি ওইটা নিয়ে একটা আলাদা ভিডিও করেছি যে আজকে একটা হাট, সরকারি একটা হাট, সরকারি একটা পাওয়ার, সরকারি একটা বিল, সরকারি একটা প্রতিষ্ঠান, যেসব জায়গাগুলো লিজ দেওয়া হয়, ইজারা দেওয়া হয় 5 বছর 1 বছরের জন্য, এইসব প্রতিষ্ঠানগুলো যাদের হাতে ছিল সারা সব আওয়ামী লীগের লোকজন ছিল। এখন আওয়ামী লীগ সেগুলো সব ধুয়ে পালিয়েছে। এখন এই হাটটা চালাবে কারা? বিএনপির লোক চালাবে না। আমি নিজে ওইটা নিয়ে ভিডিও করেছি যে যেটা বলা হচ্ছে দখলবাজি, চাঁদাবাজি, এটা চাঁদাবাজি না, এটা দখলবাজি না, কারণ ওইখানে কাউকে না কাউকে সেই দায়িত্ব নিতে হবে। বিএনপি সেই দায়িত্ব নিয়েছে। হ্যাঁ, বিএনপির ভিতরে দলীয় কোন্দল আছে, মারামারি হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে, সেগুলো হচ্ছে, কিন্তু কারো না কারো তো চালাইতে হবে। ইভেন গেল কয়েকদিন আগে বিভিন্ন সিটি কর্পোরেশনে বিভিন্ন জায়গায় আপনার বিএনপি নিজেদের লোক প্রশাসক হিসাবে বসিয়েছে, ডিসি বিভিন্ন জায়গায় চেয়ারম্যান বিভিন্ন জায়গায় বসাচ্ছে, এমনকি ভিসিগুলো বসাচ্ছে। এটা নিয়েও অনেক সমালোচনা হয়েছে। কিন্তু মানে তর্কের খাতিরে তর্ক যদি করতে বলেন অনেক কিছু বলতে পারবো, বাট যদি মানে অনেস্টলি যদি বলতে বলেন, বিএনপি এতদিন ক্ষমতায় ছিল না। এই লোকগুলো কারা? এই লোকগুলি তো আওয়ামী লীগের লোক, এরা তো জামাতের লোকও না, এরা নিরপেক্ষও না, এরা আওয়ামী লীগের লোক ছিল। অথবা ইউনুস যাদেরকে বসিয়ে দিয়ে গেছে তাদের, এবং ইউনুসের সময়ের বেশিরভাগ জায়গাতে আওয়ামী লীগকেই তারা পুনর্বাসিত করেছে, সব জায়গাতে। সেই লোকগুলোকে এখন বিএনপি বসায় রাখবে? বিএনপি সরকার ক্ষমতায়, বিএনপির কোনো একটা কিছু হলে তো দায় বিএনপির উপরে যাবে, তো বিএনপি তাদের লোক বসাবে না? এমনকি বাংলাদেশ ব্যাংকে বিএনপি মনে করেছে সে ভালো করবে, সমস্যা কি? যদি নাকি এখন আরেকজনকে বসে, সে কি মানে বিশ্বাস ছিল নাকি? সে ফেরেস্তা ছিল? ইউনুস একজনকে বসিয়েছিল, এই যে মনসুর সাহেব, কি করেছে? কোন ঘটনার বিচার করেছে তারা? এই যে রিজার্ভ চুরি থেকে শুরু করে 1.5 বছর একটা সরকার সময় পেয়েছে, কম সময় না, 1.5 বছরে কি করেছে আমার বলেন? আজকে যে জুলাই সনদ নিয়ে এত কথা বলে, এই জুলাই সনদ আপনি 1.5 বছরে করেন না কেন? আমি অন্তত 5টা ভিডিও করেছি। ডক্টর ইউনুসকে 20 বছর ক্ষমতায়, আজীবন ক্ষমতায় চাই, যতদিন চাই ততদিন ক্ষমতায় চাই। আমরা বিশ্বাস করেছিলাম
অনেকে আমার ওই ভিডিও আবার এখন মাঝে মধ্যে, ভাই আমি না, বাংলাদেশের প্রতিটা মানুষই চেয়েছে ইউনূস থাকুক। সবাই মনে করেছিলাম সে শেষ বয়সে অন্তত একটা ভালো কিছু করে যাবে, সারা জীবন মানুষ তাকে মনে রাখবে। আজকে মান সম্মান কোথায় আছে ডক্টর ইউনূস? আপনি এবং আপনার উপদেষ্টারা, আল্লাহ যদি বাঁচায় রাখে, এই বাংলাদেশে দেখবো আপনাদের অবস্থান কি। কোনো জায়গায় কোনো কিছু করে নাই ডক্টর ইউনূস। এই যে জুলাই সনদ যেটাকে আমরা এখন বলি না, আমি খুব বেশি মাতামাতি এটা নিয়ে করি না। কেন করি না জানেন? এটা জুলাই সনদ। আমি সংবিধান ছুঁড়ে ফেলতে চাই, কিন্তু জুলাই সনদ আমি চাই না। এটা ইউনূস সনদ। ইউনূসকে এই বিভিন্ন তার যারা পিতামাতা আছেন না, তার কিছু পিতামাতা আছেন, সেই পিতামাতারা যারা তাকে পরিচালনা করে, তারা বাংলাদেশে এই যে LGBTQ আছে না, গে, তারপরে সমকামী টমকামী, এগুলো বাংলাদেশে আজকে 55 বছরে যতটা আপনার হয়েছে, মানে এটাকে প্রমোট করা হয়েছে, ডক্টর ইউনূস তার দ্বিগুণ প্রমোট করে গিয়েছেন। এই গেল বছর রোকেয়া, বেগম রোকেয়া, এটা ছিল হলো এই যে নাম কি, তসলিমা নাসরিনদের পূর্বসূরি। ওরাই ওই ন্যাংটা এই ইয়েগুলি, এই যে জাউরামিগুলি যত আছে, যে নাস্তিকতাবাদ, ইসলাম বিদ্বেষ, এগুলি এই বেগম রোকেয়ারা শিখিয়ে গিয়েছে। এই ভাতার ছাড়া মহিলা আপনার মারা গিয়েছে যেদিন, তার মৃত্যুবার্ষিকী না জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী। এনসিপির আমি একজনের কাছে শুনেছি, তাদের সবাইকে ডক্টর ইউনূস নিজে বলেছে এটা সবার ফেসবুকে পোস্ট করতে হবে। এমনকি তার দপ্তর থেকে নাকি পোস্ট লিখে দেওয়া হয়েছে, সেই পোস্ট নাহিদ, আসিফ, শারজিজ যত আছে সবাই তারা সেটা পোস্ট করেছে। কারণ কি, তাকে প্রমোট করতে হবে, সমকামিতা প্রমোট করতে হবে। এই জুলাই সনদের ভেতরে এমন কিছু জায়গা আছে, এগুলো বললে নিজের থুতু নিজের গায়ে পড়বে। এমন কিছু জায়গা আছে যেটা এই দেশকে সমকামিতা, এই বেহায়াপনা, বেলাল্লাপনার দিকে নিয়ে যাবে। এখানে খুব বেশি করি না। এনসিপির লোক বলে, ভাই আপনি আমাদের বিরুদ্ধে। এনসিপি বাবা, তোমরা কোথায় ছিলা? তোমরা নির্বাচনের আগের দিন পর্যন্ত সময় পাও নাই, কী করছো? খালি চাঁদাবাজি করছো, সময় পাও নাই। নির্বাচনের আগের দিন পর্যন্ত তোমরা জুলাই সনদে স্বাক্ষর করো নাই। কেন করো নাই? তোমার এত জুলাই সনদের প্রীতি উঠছে, তুমি কেন, কিসের জন্য করে নাই? আজকে বিএনপির দোষ দিয়া বহু সমালোচনা করলে ভাই, আল্লাহরে নিয়েও সমালোচনা করে মানুষ, করে না? কিন্তু যদি নাকি আপনি আমারে সত্যি কথা বলতে বলেন, কোনো নির্বাচিত সরকার কোনোদিন এইটা করবে না যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবো না। তোমার সময় সুযোগ দিচ্ছে বাংলাদেশের মানুষ, তুমি করে যাও নাই কেন? 1.5 বছর তুমি তোমার বিশ্ববিদ্যালয়, তোমার ট্রাভেল এজেন্সি, তোমার ম্যান পাওয়ার বিজনেস সব রেজিস্ট্রেশন নিয়ে যাইতে পারলা, আর খালি জুলাই সনদটা করে যেতে পারলা না কেন? কারণ কি? সংবিধানটা তুমি করতে পারলা না, তুমি টাকা খরচ করো নাই। তুমি বিডিআর কমিশনের করে গিয়েছো, সেখানে টাকা খরচ করলা, লোক নিয়োগ দিলা, সেটা করলা না কেন? বিচার করলা না কেন? আলেমদেরকে, প্রতিটা আলেম আল্লাহর কাছে ওরে সারা জীবন, আল্লাহর কাছে আপনারা যতদিন জীবিত থাকেন, আল্লাহর কাছে মানে এর বিচার চায় যাবেন। 1.5 বছরও ক্ষমতায় ছিল এই ডক্টর ইউনূস, একজন আলেমকে ছাড়তে চায় নাই। প্রতিটা আলেমকে ডক্টর ইউনূস আর আসিফ নজরুল চেয়েছে তারা জেলখানায় থাকুক। কেন? কিসের জন্য? কিভাবে? যখন কিনা আমি তো আজকে তো ইউনূস নাই, বিএনপি যারা আছেন, বিএনপি যারা মন্ত্রী আছেন, তারা যায় আইজি প্রিজনকে যায় বলবেন, ভাই আপনার ফোনটা দেন, হোয়াটসঅ্যাপে ইলিয়াসের সাথে আপনার চ্যাটিং করব, দেখব। কয়েক শত আলেমদের জামিনের ব্যাপারে জেল সুপার, আইজি প্রিজন, যেটা না হয়েছে সবশেষ আইজি প্রিজন পর্যন্ত গিয়েছি, জামিন হয়, আটকায় দেয়, এখান থেকে দেয় না, আইন মন্ত্রণালয় থেকে দেয় না, ডিজিএফআই দেয় না, ওই দেয় না। আরেক চুক্তি হলো এই যে ওয়াকারের সেনাবাহিনী, এরা একজন আলেমকে ছাড়তে চায় নাই। আপনারা হাদি যেদিন মারা গেল, খবর এলো যেদিন মারা গেল, মৃত ঘোষণা করা হলো, সেদিন দেখেছেন সব পুরো গোষ্ঠী শুদ্ধ ধুইয়া দিচ্ছে সেদিন। তারপরে আমার যে তার আগে আবার প্রথম আলোর ঘটনা, তো প্রথম আলোর ঘটনা আমি মনে করি, আমি যদি নাকি মৃত্যুর পরে যদি নাকি আল্লাহর কাছে যায় একটা কিছু দেখাইতে চাই যে আল্লাহ আমি ভেস্ত চাই এটার কারণে, তাহলে প্রথম আলোর বিরুদ্ধে থাকা এটা আমার একটা বড় কাজ। পরিস্থিতি ব্যারিস্টার রুমিন ফারহানার মতো জামাত বিদ্বেষী নেত্রী তাকে এখন জামাতের পক্ষে নিয়ে আসছে, জামাতের দিকে নিয়ে আসছে। আমিরের জামাত অসাধারণ ভূমিকা পালন করছে। এটাই রাজনীতি অনেক কিছু সার্কামস্টেন্সিয়াল ঘটে, পরিস্থিতিগত অনেক ঘটনা ঘটে। পরিস্থিতি জামাত আওয়ামী লীগকেও এক করেছিল, আবার পরিস্থিতি বিএনপি জামাতকে দীর্ঘদিন এক রেখেছিল, এখন বিএনপি জামাতকে পরিস্থিতি শত্রু বানিয়ে দিয়েছে, এবং অদূর ভবিষ্যতে পরিস্থিতি আবার জামাত আওয়ামী লীগকে এক করতে পারে। ইটস ট্রু, ইটস রিয়ালিটি, এটাই পলিটিক্স। তো রুমিন ফারহানা, মানে মজার একটা চিত্র আপনারা দেখেছেন যে রুমিন ফারহানা সংসদে বক্তব্য দিচ্ছেন, তখন বিএনপির বেশ কয়েকজন এমপি তারা অশালীন অশোভন অঙ্গভঙ্গি করেছে। প্রধান বিরোধী দলের নেতা আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান সে অশালীন এবং অশোভন অঙ্গভঙ্গির বিরোধিতা করেছেন সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে। আমাদের এক দর্শক প্রশ্ন করেছেন যে ভাই, এই যে পয়েন্ট অফ অর্ডার কথাটা শুনি এটা কি? আমরা রাজনীতি বিশ্লেষণ করে এর মধ্যে আপনাদের অনেক কিছু শিখাই, কিছু একাডেমিক, কিছু আইনি লিগাল টার্ম, এগুলো শিখাই, যেহেতু আমাদের বেশিরভাগ দর্শক সাধারণ, তাদের জন্য এগুলো শেখার দরকার আছে। পয়েন্ট অফ অর্ডার শব্দটা সংসদ শুনলে আপনারা শুনেন। পয়েন্ট অফ অর্ডার হচ্ছে সংসদে কোনো অসঙ্গতি বা কোনো এমপি, এমনকি স্পিকারের বা কোনো কার্যক্রমে যদি কোথাও কোনো আপত্তি বা ত্রুটি লক্ষ্য হয়ে থাকে কোনো এমপির কাছে, সেই বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে যে ফ্লোর নেওয়া হয় তাকে পয়েন্ট অফ অর্ডার বলা হয়। স্পিকার এরকম কোনো অসঙ্গতি দেখলে স্পিকার কাছে বলেন, স্পিকার তাকে পয়েন্ট অফ অর্ডারের কথা বলার সুযোগ দেয়। এটি মূলত পয়েন্ট অফ অর্ডার। সেক্ষেত্রে সংসদে আপত্তিকর বা কোনো ভুল পরিলক্ষিত হয়েছে আমিরের জামাতের দৃষ্টিতে, তিনি পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়ে কথা বলেছেন। রুমিন ফারহানার বক্তব্যের সময় অশোভন অঙ্গভঙ্গির নিন্দা বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমানের আমিরের জামাত নিন্দা জানিয়েছেন, এবং রুমিন ফারহানা এতে খুশি হয়েছেন, এবং রুমিন ফারহানা আমিরের জামাতের বক্তব্য ফেসবুকে শেয়ার দিয়েছে। তো এই যে দেখেন, পরিস্থিতি রুমিন ফারহানা জামাতকে একে অপরের প্রশংসার মধ্যে এনেছে, একে অপরের গুড বুক এনেছে। সামনে পরিস্থিতি একসাথে বসা, এক সেমিনারে বক্তব্য দেয়া,
একসাথে খাওয়া, সংসদের সংসদ ভবনের যে রুম, সেই রুমের বাইরে দাঁড়িয়ে একসাথে কথা বলা, সামনে এরকম আর অনেক কিছু দেখতে পাওয়া যেতে পারে। টক শোতে জামাত, রুমিন ফারহানা এক হয়ে বিএনপির বিরুদ্ধে ঝগড়া করা, আর অনেক কিছু আপনারা এভাবে দেখতে পারেন। এটি রাজনীতি। এই জন্য যারা রাজনীতি করেন তাদের জন্য একটা শিক্ষা যে সাময়িক ঝগড়া বিবাদ অনেক কিছু হতে পারে, কিন্তু চূড়ান্ত শত্রুতা করে না। চূড়ান্ত শত্রুতা করলে আপনি আক্ষেপ করবেন, সাময়িক উত্তেজনা থাক, বাট মিনিমাম রেসপেক্ট বা একদম লিমিট ক্রস করবেন না। কারণ আজকে আপনার সাথে যা শত্রুতা, একদিন সে আপনার বন্ধু হতে পারে। তখন আপনার জন্য পথ চলাটা সহজ হবে যদি আপনার শত্রুর সাথে আজকে লিমিট বজায় রেখে বিহেভ করেন। কারণ একদিন মানে রাজনীতি স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলতে কেউ নাই। এই জন্য অতি মাখামাখি কিংবা অতি শত্রুতা ভালো না, সবসময় মধ্যমপন্থাই বেটার। দর্শক, এই যে দেখেন আওয়ামী লীগের সাথে জামাত যে আচরণ করেছে, এখন সেই আওয়ামী লীগ এখন জামাতের পা ধরতে হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন জামাত এদের কাছে ধারণা দিচ্ছে। কারণ জামাতের সাথে যদি লিমিট ক্রস আওয়ামী লীগ না করতো তাহলে এভাবে দৃষ্টিকোট লাগতো না, অথবা এতটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হতো না। এই জন্য লিমিট ক্রস করা ভালো না। জামাতের ক্ষেত্রে বলবো যে আওয়ামী লীগের বিরুদ্ধে ঠিক আছে, কিন্তু লিমিট ক্রস করা ঠিক না। যদি আওয়ামী লীগ আর কখনো বড় দল হয়ে ফিরতে পারবে না, আওয়ামী লীগ ফিরবে হয়তো, কিন্তু ছোট জাতীয় পার্টি মার্কা ফোর্থ লার্জেস্ট পার্টি হিসেবে মোটামুটি এক্সিস্ট করতে পারে, যেহেতু একটা ফিক্সড ভোট ব্যাংক তাদের আছে, কিন্তু ক্ষমতায় তারা কখনোই আর আসতে পারবে না। তো পরিস্থিতি এরকম অনেক কিছু ঘটায়, অনেক কিছু সৃষ্টি করে। এমনকি রাজনীতির সমীকরণ পরিস্থিতি যদি এমন হয় জামাতের সাথে জোট করে আবার এমপি হওয়ার চেষ্টা রবিন ফারহানা করতে পারেন। আমার পরামর্শ রবিন ফারহানার প্রতি যে আপনি জামাত ইসলামীতে যোগ দেন। এনসিপিতে যোগ দিলেও এটা খুব ভালো অপশন হয়, জামাতে যোগ দিলে এটাও ভালো হয়। কিছুদিন স্বতন্ত্র এমপিগিরি করে একটা পর্যায়ে জামাত বা এনসিপিতে যোগ দেওয়া উচিত রবিন ফারহানার। তার সামনে ব্রাইট ফিউচার। তাহলে রবিন ফারহানা যদি জামাতে যোগ দিতে পারেন, জামাত ক্ষমতায় আসলে তিনি নিশ্চিত ফুল মন্ত্রী, এবার আর অনেক কিছুই হবেন। জামাত ইসলামী দলে রবিন ফারহানা বড় পদ পাবে না, জামাতের মহিলা বিভাগের সেক্রেটারি কিংবা এরকম কিছু হতে পারবে না, কিন্তু সরকারে মন্ত্রী হতে পারবে। এমনকি এখনো যদি রবিন ফারহানা জামাতে যার সহযোগী সদস্য পালন করেন, তাহলে তিনি যদি আইনজীবী সমিতি নির্বাচন করতে চান, জামাত সমর্থিত জোটের বড় বড় পদে নির্বাচন করতে পারবেন। সেই সুযোগ কিন্তু আছে, এবং পরিস্থিতি সেটা ঘটাতে পারে। রবিন ফারহানা সংসদে বলেছেন জ্বালানি সংকট না থাকলে পাম্পে লম্বা লাইন কেন, এই সেম কথা তো জামাত বলছে। পরিস্থিতি বা অটোমেটিক্যালি জামাত এবং রবিন ফারহানার বক্তব্য এক অভিন্ন হয়ে যাচ্ছে, এবং রবিন ফারহানার বক্তব্যে জামাতের এমপিরা টেবিল চাপে সমর্থন জানাতে বাধ্য হচ্ছে, আর জামাতের এমপিদের বক্তব্যে রবিন ফারহানা মাথা ঝুলিয়ে সমর্থন জানাতে বাধ্য হচ্ছে। দিস ইজ সিচুয়েশন। এটা চমৎকার। তবে আমির জামাত যে সত্যিকার অর্থে একজন অসাধারণ ব্যক্তিত্ব, তিনি যে বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রমী রাজনীতিবিদ, বাংলাদেশের ইতিহাসে সেরা বিরোধী দলীয় নেতা, এর কোনো সন্দেহ নেই। তিনি একজন জনদরদী নেতা, উদারতার এক নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। তার স্ত্রী সাবেক এমপি, তাকে নমিনেশন দেওয়া একদম স্বাভাবিক, কিন্তু তাকে সংরক্ষিত মহিলা পদে নমিনেশন দেননি। এবং আরো নানান বিষয়, যেভাবে বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি বিভিন্ন জায়গায় সফর যাচ্ছেন এবং জনগণের কথা শুনছেন এবং জনগণের সমস্যার সমাধান করছেন। ছোটখাটো অনেক বিষয় তিনি ফেসবুকে লিখে সমাধান করছেন, প্রয়োজনে সরকারের সাথে কথা বলছেন, এটা বিরল। তা আমির জামাত ছোট ছোট এইসব বিষয় খেয়াল রাখেন, বাচ্চাদেরকে আদর করেন। এটা নিয়ে কেউ কেউ আবার ট্রল করে, তবে আদর করার ক্ষেত্রে লিমিট বজায় রাখা উচিত। চুম্মা দেওয়া, জড়িয়ে ধরা মানে এত দরকার নেই, কিন্তু বাচ্চাদের আদর করেন, এবং টাচিং এর ক্ষেত্রে আরেকটু স্মার্ট হওয়া দরকার। আশা করি এটা খেয়াল রাখবেন তিনি। তবে তার যে এই ব্যতিক্রমী গুণাবলী, নবীওয়ালা গুণাবলী, এতে কাজ হচ্ছে। যেমন আপনি যদি নারীদের প্রশংসা করেন, তারা খুব খুশি হয়। আপনাদের যাদের স্ত্রী আছে বা যাদের গার্লফ্রেন্ড আছে, মা বোন আছে, সবার ক্ষেত্রে আপনি টেস্ট করে দেখতে পারেন, এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। নারীদের প্রশংসা করলে খুশি হয়, এবং নারীরা যার কাছে নিরাপদ, যে আমাকে কেউ অপমান করলে কেউ একজন প্রতিবাদ করেছে, তখন নারীরা তাতে খুশি হয়। তা আমির জামাত রবিন ফারহানাকে অপমানের প্রতিবাদ করেছে, রবিন ফারহানা খুশি হয়েছে, জামাতের প্রতি ইমপ্রেসড হচ্ছে, এবং ইমপ্রেসড হয়ে আমির জামাতের বক্তব্য শেয়ার দিচ্ছেন। তা আমির জামাত তার মতো এত বড় নেতা পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এটা দৃষ্টি আকর্ষণ না করলেও পারতেন। রবিন ফারহানা তো জামাতের না, কিন্তু তারপর করেছেন। এটি হচ্ছে রাজনীতি, এটি হচ্ছে আমির জামাতের অসাধারণ ভূমিকা। দর্শক, আপনারা জানেন যে, অনেকেই জানেন, বিশেষ করে যারা কলেজে পড়াশোনা করেছেন, কলেজ লাইফে এই ক্রেজটা বেশি থাকে। কোনো ছেলে যদি কোনো মেয়েকে পছন্দ করে, বিশেষ করে ইন্টারমিডিয়েটের এই দৃশ্য বেশি দেখা যায়, তাদের মধ্যে একটা ইমোশন কাজ করে। ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে তখন ওই মেয়ের কাছে ওই ছেলেটা হিরো হতে চায়, কারণ হিরো হওয়ার জন্য অনেক সময় অনেক নাটক সাজায়। কিভাবে? যে ওই মেয়েকে ওই ছেলেরই লোক পরিকল্পিতভাবে ডিস্টার্ব করবে, তারপর ওই ছেলে যে নায়কের মতো ওদেরকে মারবে বা ঠেকাবে, তারপরে ওই মেয়ে মনে করবে দেখছো হিরো, ও আমাকে রক্ষা করছে, এটা খুব পাওয়ারফুল, তো গার্ডস আছে না, ওর প্রস্তাবে রাজি হওয়া উচিত। এই কাজ কিন্তু করে। এটা আপনি সবাই কম বেশি দেখেছি, আমাদের চোখের সামনে এরকম করে না, বিশেষ করে যারা পড়াশোনা করে এই পর্যায়ে এসেছে। তা আমির জামাত এইসব থিওরি জানেন। এভাবে নারীদের নিরাপত্তার জন্য নাটক করা দরকার নাই। সত্যিকার অর্থে যদি 2-4টা কথা বলেন, এরকম একটু চারদিকে আমাদের চারপাশে চোখ কান খোলা রাখি, তাহলে জামাত শিবির সত্যিকার অর্থে এই রবিন ফারহানার মতো নারীদের জন্য আস্থার জায়গা হয়ে উঠতে পারে। দর্শক, আশা করি ভিডিওগুলো দেখলেন, তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।